পড়শি ক্লাব ইস্ট বেঙ্গলে এই মৌসুমে কিন্তু যে দলবদল হচ্ছে প্রচুর বড় বড় নাম শোনা যাচ্ছে, এবার ভয় লাগছে না? এটা প্রথম দলবদলে না একটু আমার মনে হয় আমাদেরও একটু পড়াতে ভুল হয়েছিল। কিষাণদের স্ত্রী বাড়িতে আসে, তারপরে ওই নিয়ে অশান্তি হয়, তো যখন কৃষাণু বিকাশ হয়, তারপরে তরুণ দেহ হয়, চোখে চোখ রেখে তোমাকে লড়তে হবে। কিন্তু তোমাকে গর্জালে তুমি ভেতরে পেছন দিকে চলে গেলে হবে না। স্কুলে মায়ের সই জাল করে প্রচুর স্কুল কেটেছি যাতে মানে দল বদলে থাকতে পারি। বৌদি বললো যে ইস্ট বেঙ্গলের লোকেরা এসেছে, যার বাড়িতে ইস্ট বেঙ্গল 3টে অব্দি বসে আছে তাকে 4টের সময় উঠিয়ে আনা। যে তখন নাকি তো বন্দুকের নলেজ করে দলবদল হতো, তখন নাকি পড়শি ক্লাব নাকি বেশি ভালো দল গঠন করতো, দল যাকে চাইতো তাকে। সল্টলেক স্টেডিয়ামে ওরা আগে নামবে না আমরা আগে নামবো, এই যে লড়াই করা সবসময়। যে ডার্বিটায় মোহনবাগান টিম তুলে নিল, সেই সময় টিম তুলে নেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। মাঠে ইট ছুঁড়ে মাথা ফাটিয়ে দেবে, তারপরে তুমি বলবে এটা তোমার যেহেতু হোম ম্যাচ তাই তোমার রেসপন্সিবিলিটি। দুটো দল যে টিমাকে তুলে দিয়ে আসা ইস্ট বেঙ্গল, তার ভেতর আমি সেটা যদি লুডো খেলাও হয় আমি চাইবো ইস্ট বেঙ্গল যাতে হারে। তখন থেকে শুরু করছেন, পাশে সবসময় পেয়েছিলেন দেবাশিস দত্তকে বন্ধু হিসেবে। যেদিন আমি জেনারেল সেক্রেটারি হয়ে গেলাম সেদিন থেকে দেবাশিসদার আমার প্রতি আউটলুকটা চেঞ্জ। কখনো ব্যারেটো বাইচুন খেলছে, কখনো ওদাফাটলকে খেলছে, কিন্তু সাফল্য কিছুতেই আসছে না। এবং সেখানটায় দাঁড়িয়ে প্রত্যেক বছর আমরা হারিয়েছি অনেকবার, ট্রফি আসে। সেটা খুবই ফ্রাস্ট্রেটিং ছিল। মানে খুবই একটা রোলার কোস্টার রাইডের মতন ম্যাচ হতো। ইলেকশনের আগের দিন ম্যাচ ছিল রাত্রিরে, আমরা হেরে যাই। এইখানে একটা ঘটনা আছে, এই ঘটনাটা আমরা দেবাশিসদার অঞ্জন কাকুর সাথে সম্পর্ক একটা টার্নিং পয়েন্ট। হঠাৎ দেবাশিসদা জিজ্ঞেস করি সত্যকে কেন ম্যানেজার করা হলো, আমাকে জিজ্ঞেস না করো। আজকে ইলেকশনের সময় আমরা খাটলাম সব করলাম, তখন তুমি জিজ্ঞেস করতে এলে না কে কেন এই ডিসিশন নিয়েছি। আজকে যখন টিমের ক্ষেত্রে একটা ডিসিশন নিচ্ছি তখন এমনি জবাব দিয়ে করতে। অঞ্জন কাকুর সাথে না, মানে অঞ্জন কাকু হয়তো এটা অঞ্জন কাকুও ঠিক, আমরাও বলছি কেন তোরা টিম বানাচ্ছিস, স্পন্সার নেই। অঞ্জন মিত্র টুকু বসকে চেয়ার দিচ্ছে না প্রেসিডেন্টকে, মানে এটা আনপ্রেসিডেন্টেড। অঞ্জন কাকু হচ্ছে অর্গানাইজড, বাবা হচ্ছে যে আমি এটা করে দেবো এগুলো যাবো। সন্ধ্যে 6টা হয়, আপনার সকাল 6টাও আসি, শরীর কন্ট্যাক্ট করি এক জায়গায় দাঁড়িয়ে থাকা। অর্থ সচিব দেবাশিস দত্ত আর সচিব হচ্ছে সৃঞ্জয় ঘোষ, এবং তাদের উপরে মোহনবাগান সমর্থকরা প্রচন্ড ক্ষিপ্ত। সেই সময় সঞ্জীব গোয়েঙ্কার যে আগমন। রাশিয়া যাচ্ছি ওয়ার্ল্ড কাপ দেখতে, দুবাই এয়ারপোর্টে বসে দেখছি ইস্ট বেঙ্গলের ওয়েস্ট ইনভেস্টার ফাইনাল হয়ে গেছে। আমার সাথে একদিন সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়, সঞ্জীব আঙ্কেলের কথা হয়, আমার ব্যক্তিগত হেল্প দরকার ছিল। অফিসিয়াল পারে আমরা দেখতে পাচ্ছি, আপনি কি এলে কি তাকে নিয়ে কিছু ভাববেন? উনি যতটা মোহনবাগানকে নিজে করে নিয়েছেন, নিজের বুকের কাছে টেনেছেন, মোহনবাগান কিন্তু ততটা সঞ্জীব গোয়েঙ্কারকে টানতে পারে। মোহনবাগান ক্লাবের মাটন স্টু, ফিশ ফ্রাই, ডিমের টেবিল খাওয়ার জন্য বাইরে থেকে প্রচুর লোক আসে। একটা ইলেকশন হবে, একটু আবার একটু লোকে একটু গরম হবে না। পড়শি ক্লাবে যে শান্তিটা আছে সেই শান্তিটা নেই, কিন্তু এখানে একটা গণতন্ত্র আছে। দেখুন 100% এই লড়াইতে এসে আপনার কেমন মনে হচ্ছে, এটা কি খুব প্রয়োজন ছিল? একজন ধরুন হেরে গেল বা একটা ইলেকশন, সেই পরে কমিটিতে তাকে রাখা যেতে পারে। আচ্ছা এক্স অফিসিয়াল আপনি আনবেন, আসতেই পারে। দেবাশিস দত্ত মনে করতে পারে যে ফর্মার জেনারেল সেক্রেটারিকে 2টো টিকিট পাঠালে সেই টিকিট দিয়ে রাজনীতি হবে। আমি কিন্তু সেটা মনে করি না। রাজনীতিটা এতটা সস্তাও নয় যে 2টো টিকিট দিয়ে রাজনীতি হবে। আমি এখানে ডিফেন্ডার, আমাকে না এসে মানলে আমি রিয়াক্ট করবো না, না করলেও রোল পাবো, ওনার থেকে সরে যাবো, উনি সারা জীবন থাকবে। এই ফলস দুনিয়াতে আমি ওনাকে বাস করতে বলিও নি, এটা দায়িত্ব আমার। দেবাশিস দত্তকে প্রতিপক্ষ হিসেবে আপনি কতটা রেট করেন, শক্তিশালী কতটা? প্রবলেম হচ্ছে আমরা দুজনের উইকনেস স্ট্রেংথ দুটোটাই বেশি জানি। মোহনবাগান ক্লাবের যে পরিবেশ, ক্লাব লনের যে পরিবেশ, সেটা নাকি সুস্বাস্থ্যকর না, আপনি যেটা বিশ্বাস করেন? মানে প্রাক্তন প্লেয়ারদেরই যারা থাকবে কমিটিতে তাদেরই এটা দেখা উচিত। খালি তার দর্শকের প্লেয়ারদের সাথে সম্পর্ক রাখবে আর বাকিদের অবহেলা করবে, সেটা যেন না করবে। শরীরের ক্ষেত্রে আমি প্রচুর মানে আমি এখনো মনে করি ও আমার বোনের মতো। ওর হয়তো একটা অযোগ্য দাদা আমি। নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হীরক। প্যারালাল স্পোর্টসের বিশেষ সেগমেন্ট প্যারালাল আড্ডা। আর প্যারালাল আড্ডায় আমরা মূলত কথা বলি ক্রীড়াবিদদের সঙ্গে, ক্রীড়া জগতের মানুষদের সঙ্গে। সেখানটায় আজ আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি ময়দানের অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত পরিচিত নাম। তিনি ময়দানের মোহনবাগান ক্লাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তাকে এক কথায় সবাই তো চেনেনি, এবং তিনি হচ্ছেন মোহনবাগানের ভরসা বলাই যেতে পারে। এবং মোহনবাগান সমর্থক থেকে সদস্যরাও কিন্তু তাকে মানেন। এবং সব থেকে বড় কথা, আমরা যারা সাংবাদিকতা করি আমরা কিন্তু
যখনই যেখানে মোহনবাগান ম্যাচ হয়েছে, মোহনবাগান গ্যালারিটিতে কিন্তু একজন কর্মকর্তা হিসেবে নয়, একজন সাধারণ সাপোর্টার হিসেবে ঠিক আপনারা যেরকমভাবে চিৎকার করেন সেরকমভাবে চিৎকার করতে দেখা যায়। সেই সৃঞ্জয় ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৃঞ্জয়দা নমস্কার। আর আমার সঙ্গে রয়েছেন আমাদেরই ক্রীড়া সাংবাদিক দীপক পাত্র। দীপকদা, পুরো বিষয়টা আজকে যে আমরা গল্প করব, আড্ডা দেবো, সৃঞ্জয়দা সম্পর্কে জানবো, তো দীপকদা সৃঞ্জয়দার সম্পর্কে, যেহেতু দীপকদা বহু দিন ধরে সাংবাদিকতা করছেন, দীপকদা সৃঞ্জয়দা সম্পর্কে আরও ভালো করে জানেন, সেটা নিয়ে আরও আমরা তিনজনে মিলে আজকে একটা আড্ডা দেবো। সৃঞ্জয়দা, প্রথমে যেটা জিজ্ঞাসা করবো, একেবারে মানে তোমার শুরুর দিকের কথা জিজ্ঞাসা করবো। তুমি যখন ময়দান অ্যাজ সাচ মোহনবাগানের ইন্টারেস্ট কিভাবে আসলো, মানে একেবারে ছোটবেলার কথা বলি, মানে তোমার বাবা যখন টুটু বসু যখন মোহনবাগান ক্লাবের সদস্য হলেন, বা সেই সময় না তার আগে থেকে? দেখুন, মোহনবাগান ক্লাবের সাপোর্টার আমি মানে ছোটবেলা থেকেই বাড়িতে তো আগে রেডিও খেলা শোনা হতো, তো এইসব চলতেই থাকতো। তারপরে তো খুবই 87-88 ওই সময় থেকে তো বাবা আরও সক্রিয়ভাবে মোহনবাগানের সাথে যুক্ত হয়। সো তখন বাড়িতে যেহেতু মোহনবাগান একটা প্যাশন, মোহনবাগানের সাপোর্টার, আর বাড়িতেও হচ্ছে, সো সেই জন্য একসাথে মানে তার ভেতরেই মানে নিজেকে প্রায় মানে একসাথে হয়ে গেছিল। যেমন প্রচুর দল বদলের সময় প্লেয়াররা বাড়িতে থেকেছে, এইসব ঘটনা। তারপরে তো মানে ধরুন 1987-88 থেকেই আস্তে আস্তে জড়িয়ে গেছি মোহনবাগানের সাথে। এই যে কৃষাণু বিকাশের ঘটনাটা যখন আপনার বাড়িতে নিয়ে আসা হলো কৃষাণুকে, এবং গোপনে, এবং তারপরের দিন দেখা গেল যে কৃষাণুর স্ত্রী এসে আপনাদের বাড়ির সামনে চিৎকার করছে, ওই ঘটনাটা কি ঘটেছিল? দেখুন, ওই ঘটনাটা ঘটেছিল কৃষাণু বিকাশ এসে, তারপরে এরা মানে এটা প্রথম দল বদলে না একটু আমার মনে হয় আমাদেরও একটু পড়াতে ভুল হয়েছিল, যে একটু জানাজানি হয়ে গেছিল, এবং ওরা চলে আসে, কৃষাণুদের স্ত্রী বাড়িতে আসে, তারপরে ওই নিয়ে অশান্তি হয়, থানা পুলিশ, সেইগুলো একটা সেই সময়কার চাম ছিল দল বদলের, কারণ সেই নিয়েই মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে উন্মাদনা ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা সেটার থেকে শিক্ষা পেয়েছি, দিয়ে বাবা যে দল বদলগুলো করেছে, সেটা আপনি বলুন, সেটা মানে যে লোককে বেশি জানানো যাবে না। ময়দানে টেক্স যে সময় লাগে একটু ময়দানটাকে বুঝতে না, তাই জন্য যখন কৃষাণু বিকাশ হয়, তারপরে তরুণ দে হয়, তারপর মনোরঞ্জন ভট্টাচার্য হয়েছে, তো তখন কেউই কিছু জানতে পারেনি। মানে এই যে মনোরঞ্জন ভট্টাচার্য বলেন যে আমি মানে ইস্ট বেঙ্গল থেকে যে মোহনবাগানে এসেছিলাম, আমি কিন্তু মাত্র 1 টাকা না 2 টাকায়, মানে একটা জাস্ট একটা সম্মান নেওয়ার জন্য এসেছিলাম। এটা কি বাস্তব না ওনাকে যথারীতি মানে সম্মান দিয়ে তাকে যথারীতি টাকা দিয়ে ওনাদাকে আমরা সম্মান দিয়ে, এবং সেই সম্মানটা আমাদের এখানে মনাদা পেয়েছে, তাই জন্য আজকে মনাদার সাথে আমাদের সবারই ময়দানের সবারই ইকুয়াল ভালো সম্পর্ক, এই নয় যে জিজ্ঞাসা করবো যে মানে তুমি তো ছোটবেলা থেকে একজন সমর্থক হিসেবে মাঠে যাচ্ছ, খেলা দেখছো, এবং দেখছো বাড়িতে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, এবং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে টুটু বোসকে দেখছো, সেই সময় নিজের মনে কিভাবে এইগুলো দাগ কাটতো বা প্রভাব ফেলতো? এবং বোধ মানে বোধ বাবা এবং অঞ্জন কাকু দুজনে একসাথেই দিয়েছেন। দুজনের ওয়ে অফ ওয়ার্কিং আলাদা ছিল, এবং দুজনের কাছেই অনেক কিছু শেখাচ্ছিল। তো এই মানে বাবার ডিফারেন্ট ওয়ে অফ কাজ করার ছিল, অঞ্জন কাকুর ডিফারেন্ট ওয়ে অফ ছিল। সো দুজনের সাথে মিশেই মোহনবাগানের ক্ষেত্রে অনেক কিছু শিখেছি, এবং অনেকে আছে যেমন মানে বাবার থেকে একটা জিনিস শিখেছি, যে কোনো মানে যে চোখে চোখ রেখে তোমাকে লড়তে হবে। কেউ তোমাকে গর্জালে তুমি ভেতরে পেছন দিকে চলে গেলে হবে না,
তোমাকে ইকুয়ালি টেম্পো দিয়ে সেটাকে ফেস করতে হবে। কারণ মানুষের সাথে তুমি যদি বেশি উইকনেস দেখাও, মানে ভদ্র হয়ে যাবে, তাহলে সে ভাববে সেটাতে তার উইকনেস, এটা যে তার দুর্বলতা নয়, এটা কিন্তু এটাই কারোর সাথে অশ্লীল ব্যবহার করবে না, কিন্তু স্টান ব্যবহার রাখবে। সেখানটায় দাঁড়িয়ে দাদা, প্রথম কবে তুমি মোহনবাগান ক্লাবের মানে কাজকর্ম কাজকর্ম বা দল গঠনের বা কোনো প্লেয়ারকে আনা সেই সমস্ত শুরু কাজকর্ম করেছি, বাড়িতে প্লেয়াররা আসতো, এগ্রিমেন্ট বানানো, লেখা থেকে শুরু করে এগুলো করে প্রচুর স্কুলে মায়ের সই জাল করে প্রচুর স্কুল কেটেছি, যাতে মানে দল বদলে থাকতে পারি, খেলা দেখতে যেতে পারি। সো এমনি অনেক যে অ্যাক্টিভলি ফার্স্ট আমার মনে হচ্ছে মানে খুব মানে নিজের কৃতিত্বে বলতে পারেন, আমার সাথে শিশিরদার খুব ভালো সম্পর্ক ছিল, শিশির বসে। তো যখন চুনি গোস্বামী জেনারেল সেক্রেটারি হয়, দিয়ে উনি ছেড়ে দেন, যখন অঞ্জন কাকু জেনারেল সেক্রেটারি হয়, তখন শিশিরদা ইস্ট বেঙ্গলে গেছিল 2 বছর মাঝখানে। তো আমাদের টিম বানাতে হবে, শিশিরদাকে আনতে হবে। তো আমি শিশিরদার বাড়িতে, তখনকার দিনে মোবাইল ছিল না, তো আমরা ফোন করেই যাচ্ছি, বৌদি বলল যে ইস্ট বেঙ্গলের লোকেরা এসেছে। তো বৌদিকে বলে রেখেছিলাম, তুমি আমাকে অন্তত একটু জানিয়ে দিও যখন ইস্ট বেঙ্গলের লোকেরা বেরিয়ে যাবে। তখন রাত্রি প্রায় 2 নাগাদ আমার ফোন করে বললো যে বেরিয়ে যাবে। তখন ওই শিশিরদাকে বললাম, তো শিশিরদা অনেক হয়ে গেছে কথাবার্তা, কাল সকালে 4টের সময় আমি লোক পাঠাচ্ছি, তুমি তার সাথে চলে এসো। তখন বিরূপবাবু বালিতে থাকতো, ওখানে অমল ছিল। আমি বললাম বিরূপবাবুকে, তুমি অমলকে খালি ওর বাড়ি পাঠিয়ে দাও, ওকে নিয়ে চলে আসবে। পরের দিন সকালে সমস্ত কাগজ বলেছিল, ইস্ট বেঙ্গলের চুক্তি পাকা আছে, সেখান থেকে ভোট বলেছে। তো এগুলো একটা স্যাটিসফ্যাকশন ছিল তখন, মানে এরা আমি মনে করি তখন মানে যার বাড়িতে ইস্ট বেঙ্গল 3টে অবধি বসে আছে, তাকে 4টের সময় উঠিয়ে আনা, এটা মানে যে জিনিসটার প্রতি এতটা প্যাশনেট, তার জন্য এইটুকু মানে এটা ছোটবেলা থেকেই মোহনবাগানের সাথে যুক্ত নানাভাবে। তখন কর্মকর্তা হতো, আমি অনেক পদে হয়েছি কর্মকর্তা, সেটা 2005 সালের নির্বাচনেও প্রচুর কাজ করেছি। তখন আসছি ওইগুলোতে দাদা, তখন যে দলবদলটা হতো, মানে আমরা শুনি যে তখন নাকি খুব বন্দুকের নলেজ জোরে দলবদল হতো আর কি, যেটা শোনা যায় আর কি। তো সেখান থেকে প্রতিপক্ষের জাল থেকে কাউকে তুলে আনা, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল, এবং এটা আমরা শুনেছি নাকি তখন নাকি পড়শি ক্লাব নাকি বেশি ভালো দল গঠন করতো, দল যাকে চাইতো তাকেই তুলে আনতো। দেখুন, আপনি যদি ইতিহাসটা দেখেন, তখন যেদিন থেকে বাবা এসেছে সেদিন থেকে আপনি যে, আমি বলছি না মোহনবাগান ডেফিনেটলি তার আগেও অনেক কিছু করেছে, আমার সাথে ওইভাবে যেন কেউ এটাকে না নেয় যে আগের সময় পরের সময়। আমি জাস্ট যেহেতু কথা হচ্ছে আমার ইনভলভমেন্টের, তখন আপনি যদি দেখেন এই যে ইস্ট বেঙ্গলের ঘরে গিয়ে মানে যেচে নিয়ে আসা, এই যে ময়দান সল্টলেক স্টেডিয়ামে ওরা আগে নামবে না আমরা আগে নামবো, এই যে লড়াই করা সবসময়, এটা কিন্তু বাবা দেখিয়ে এসেছে ইস্ট বেঙ্গলের সাথে। এবং আগেও আমরা জিতেছি, কিন্তু মাঝখানে আমাদের একটা মানে একটা সল্টলেক স্টেডিয়াম হলেই যেন একটা মোহনবাগান একটা একটু কোথাও একটা পিছিয়ে পড়তো, সেইটা কিন্তু এখন আর হয় না। এখন সেটা অবশ্যই পারফরমেন্সের উপরেও নির্ভর করে। এই যে মোহনবাগানের আপনি যদি দেখেন, এখনও 2014 থেকে একটা ধারাবাহিকভাবে কিন্তু ভালো পারফরমেন্স হয়ে আসছে। এই টিমটাই কিন্তু আজকে আপনি যদি দেখেন, আমি যেটা বলি, এই টিমটাই দেখুন, সেই প্রীতম কোটাল, সুভাশিস বোস, এইসব টিমটাই কিন্তু একটা কন্টিনিউটি রয়ে গেছে। আমাদের মোহনবাগান টিম যে এই টাই আপের পরেও আমরা কিন্তু পুরো খোলনলচে পাল্টাইনি কোনো সময়, একটা ধারাবাহিকভাবে কিন্তু সাফল্য। হ্যাঁ,
নতুন প্লেয়ার এসেছে বাট ওভারঅল এটা চলেছে। আমার মনে হয় এটাও যে মোহনবাগানের আজকে যে সাফল্য এটাও ইম্পর্টেন্ট, এই ধারাবাহিকতাটা বজায় রাখা। টিমের বিষয়ে আরেকটা প্রশ্ন করে নিই, তারপর ব্যক্তিগত প্রশ্নে আসবো। সেটা হচ্ছে টিম, মানে তোমার কি মনে হয় যে ডার্বিটায় মোহনবাগান টিম তুলে নিল, ওই যেটা হচ্ছে নবীর মাথা ফাটলো, সেটা কি কোথাও গিয়ে এখন মনে হয় যে সেই সময় টিম তুলে নেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল? কারণ তারপরে তো অনেক ফেস পার করতে হয়েছে, টুকু বাসুকে 2 কোটি টাকা দিতে হয়েছে, ওই সময়টা কিরকম কেটেছে? আমি মনে করি ওইটা ঠিক ডিসিশন ছিল। যদি তুমি মাঠে সিকিউরিটি না দিতে পারো তাহলে খেলা হতে পারে না। তোমার মাঠে ইট ছুঁড়ে মাথা ফাটিয়ে দেবে, তারপরে তুমি বলবে এটা তোমার যেহেতু হোম ম্যাচ তাই তোমার রেসপন্সিবিলিটি, এটা হতে পারে না। তো মাঠে এটাকে স্ট্যান্ডলি ডিল করা উচিত, এবং মাঠের এই ঝামেলাকে তুমি আমার হোম ম্যাচ ওর হোম ম্যাচ, তাহলে যার হোম ম্যাচ নয় সেই যা তো ঝামেলা পড়ে যাবে, তাহলে সেটা হোম ম্যাচ টিমের রেসপন্সিবিলিটি হতে পারে না। এইগুলো উচিত না। এবং আগে কম মারামারি হয়নি তো মাঠে, বা দর্শক, আমার মনে হয় আজকালকার দর্শক অনেক বেশি কাম বলতে পারেন, অনেক বেশি মানে ভদ্র হয়েছে। উগ্রতাটা এখনো আছে হয়তো এই ফ্যান ক্লাবদের লড়াই, বা সেইটা কোনো সময় বাইরে যায়, কিন্তু সেই অর্থে এখন একটা কন্ট্রোলের মধ্যে। আচ্ছা, এই যে টুটুদার যে চিমাকে তুলে দিয়ে আসা স্পেনের, এটা তো একটা ঐতিহাসিক ঘটনা মোহনবাগানের ক্ষেত্রে। এটাতে আপনি কতটা ইনভলভ ছিলেন? দেখো, তখন খুবই ছোট ছিলাম, তবে এই ডিসিশনটা আবার বাংলার ফুটবল হয়তো অনেকেই এখন বলে, কিন্তু তখন আমি একটা বাচ্চা ছিলাম এবং আমার কাছে তখন মোহনবাগান আগে ছিল, মানে বাংলা টাংলা পরে দেখা যাবে। তো আজকে আমরাও অনেক সময় ভাবি যে ঠিক আছে, একটা বাংলার ফুটবলের উন্নতি সব কিছু, কিন্তু আমার মনে হয় ভেতর আমি সেটা যদি লুডো খেলাও হয় আমি চাইবো ইস্ট বেঙ্গল যাতে হারে। আচ্ছা, এবার জিজ্ঞাসা করবো দাদা, যে প্রশাসনিকভাবে মানে ক্লাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া, এবং সেটা কবে থেকে শুরু হলো, কিভাবে জড়িয়ে পড়লেন, এবং প্রথম থেকেই হয়তো চেয়েছিলেন যে ক্লাবে মানে ক্লাবের কাজ করতে, তার জন্য শুরু থেকেই ছোটবেলা থেকেই করতেন, এবং কবে থেকে জড়িয়ে পড়লেন? এবং আরেকটা যেটা যে মনে হয় সেই সময় যখন থেকে শুরু করছেন তখন পাশে সবসময় পেয়েছিলেন দেবাশিস দত্তকে বন্ধু হিসেবে। দেবাশিসের সাথেই আমরা যখন আমি শুরু করলাম মানে তখন বাবা অনিল কাকু, আমি দেবাশিসদা, সেইভাবেই চলতে লাগলো। দেখুন, আমার সাথে দেবাশিসদার খুব ভালো সম্পর্ক ছিল, হয়তো আগামী দিনে কি হবে আমি জানি না, কিন্তু কি জানেন তো, যেদিন আমি জেনারেল সেক্রেটারি হয়ে গেলাম সেদিন থেকে দেবাশিসদার আমার প্রতি আউটলুকটা চেঞ্জ হয়ে গেল। এটা খুবই দুঃখে, হয়তো দেবাশিসদা হলেও আমার হতে পারতো, আমি সেটা তার বলতে পারবো না আজকে, কিন্তু আমার কাছে এটা সত্যি খারাপ লেগেছে। অনেক কোনো ঘটনা ঘটেছে যেগুলো না ঘটলেই পারত। তো এখন জীবনের সব কিছুই তো আর আমার ইচ্ছে অনুযায়ী চলতে পারে না, তার সবই লেখা আছে, সেই অনুযায়ী না, আমরা যেটা দেখতাম আর কি, আমরা যখন ক্লাবে যেতাম তখন দেখতাম পাশাপাশি দুটো চেয়ারে তুমি আর দেবাশিসদা বসে আছে, এবং দুজনের সঙ্গে আমাদেরও খুব মানে গল্প হতো, হাসি ঠাট্টা হতো। আমাদের দুজন, আমার সাথে আমি বলছি, আমার সাথে মানে খুবই ছিল, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো ছিল। নয় যে সেটা অনেক সাংবাদিকও জানে, যেমন দীপকদা খুব ভালো করেই সেটা জানে। সো আমার সাথে সেইটার প্রচণ্ড ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু সে আন্ডারস্ট্যান্ডিং হয়তো এখনও আছে, কিন্তু কোথাও একটা কাঁচটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার জায়গাটায় আসছি, তার আগে জিজ্ঞাসা করবো, আমি যদি ভুল না করি 2008 সালে শেষবার ফেড কাপ জেতা হয়তো, তারপরে একটা দীর্ঘ সময় মোহনবাগান ট্রফি পাচ্ছে না, 14 অবধি দীর্ঘ সময় ট্রফি পাচ্ছে না। সেই সময়
দুর্দান্ত টিম হচ্ছে। আপফ্রন্টে কখনো ব্যারেটো বাইচুং খেলছে, কখনো ওডাফা টোলকে খেলছে, কিন্তু সাফল্য কিছুতেই আসছে না। এবং সেখানটায় দাঁড়িয়ে প্রত্যেক বছর সেখানে আমরা দুটো তিনটে বেঙ্গলকে হারিয়েছি অনেকবার, ট্রফি আসছে ট্রফি এক্স্যাক্টলি ট্রফি আসছে না। দুটো তিনটে করে প্রত্যেক বছর মরশুমে একই মরশুমে 3-4টে করে কোচ বদল হচ্ছে, এবং একটা আর্থিকও একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। সেই সময়টা কিভাবে সামলেছিল? দেখুন, সেটা 2018 দেখুন, সেটা খুবই ফ্রাস্ট্রেটিং ছিল। নয় যে, কারণ টিম ভালো হচ্ছে, সব কিছু ভালো হচ্ছে, কিন্তু ট্রফি আসছে না, একটা প্রচণ্ড প্রেশার ছিল। তো 2014 সালে যখন আমরা সুভাষ ভৌমিক ছিল, হ্যাঁ, সুভাষদাই ভালো টিমটা করে গেছিল সুভাষদা, কিন্তু আমরা একটা বাইরে একটা কোথাও খেলতে গিয়ে হেরে যাই। তারপরে সঞ্জয় সেন কোচ হয়ে আসে, এবং তখন আমারও একটা লাইফে একটা পার্সোনাল এগিয়ে যাচ্ছিলাম। দিয়ে 2015 সালে জানুয়ারি মাসে এটা খুবই একটা রোলার কোস্টার রাইডের মতন গেছে তখন বলতে পারে। 2015 মার্চ মাসে ইলেকশন হয়, ইলেকশনের কথা শুরু হয়। আমরা প্রচণ্ড লিড নিয়ে করতে 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 লাস্ট ম্যাচ আমাদের এখনো মনে আছে, ইলেকশনের দিন আমরা হেরে যাই। ইলেকশনের আগের দিন ম্যাচ ছিল রাত্রিরে, আমরা হেরে যাই। সো এমনি হয়। তারপরে এইখানে একটা ঘটনা আছে। এই ঘটনাটা আমার আর দেবাশিস দার অঞ্জন কাকুর সাথে সম্পর্কর একটা টার্নিং পয়েন্ট। এইখানে সত্যদা তখন ফুটবল সেক্রেটারি হয়। সত্যদাকে আমরা ম্যানেজার করে পাঠাই এই কান্তিরাওয়া ম্যাচটার জন্য। পরপর 3টে ম্যাচে সত্যদা ম্যানেজার। হঠাৎ অঞ্জন কাকু একদিন এসে বলে, যেদিন আমি যাব, আমিও কি করেছিলাম, আমার ছুটিটা তখন আমি প্ল্যান করেছিলাম এমন করে যে আমি ম্যানেজার হয়ে যাব, তো আমি তাহলে আগের দিন চলে গেছিলাম। তো আমি যেদিন যাব সেদিন আমি দেবাশিস দা, বাবা, অঞ্জন কাকু বসি। বাবা হঠাৎ দেবাশিস দা জিজ্ঞেস করে, সত্যকে কেন ম্যানেজার করা হলো, আমাকে জিজ্ঞেস না করে? তখন আমরা বললাম যে ফার্স্ট অফ অল সত্যদা ফুটবল শিখেছে, এই সময়টা ফুটবলার যাওয়া খুব দরকার। তখন আমাদের ওই কমিটিটাও ছিল, ওই যেখানে শিবাজিরা ছিল। আমরা বলি যে তাতে কি হয়েছে? তখন একটা কথায় কথা আমার সাথেও বিশাল ঝগড়া হয়ে যায় যে আজকে ইলেকশনের সময় আমরা খাটলাম, সব করলাম, তখন তুমি জিজ্ঞেস করতে এলে না কেন এই ডিসিশন নিয়েছি। আজকে যখন টিমের ক্ষেত্রে একটা ডিসিশন নিচ্ছি তখন এমনি জবাবদিহি করতে হতো। সো সেই থেকেই একটা শুরু হলো। আমার মনে হয় এটা অন্য অঞ্জন কাকুর সাথে না, অঞ্জন কাকু হয়তো এটা অঞ্জন কাকুও ঠিক, আমরাও ভুল হতে পারে। কারণ অঞ্জন কাকু ভাবতো যা করবে জিজ্ঞেস করে যেন করে, বা আমরা ভাবতাম যে আমাদের একটু স্বাধীনতা দেওয়া কেন হচ্ছে। সো এটা আমার মনে হয় দুটো স্কুল অফ থটের একটা লড়াই ছিল। সেই লড়াইটাই আস্তে আস্তে গিয়ে একটা জায়গায়, কিন্তু আবার তো যা হওয়ার তাই হলো। সেই থেকেই আপনি যদি দেখেন ওই 14 থেকে সাফল্য আসা শুরু করলো। এবার আমরা ফুটবল টিমটা নিজের থেকে, সেটা বাবাকে টাকা ধরে হোক, যে করে হোক, রোজ সকালে আমরা প্র্যাকটিসে যেতাম, রোজ ওইভাবে ইনভলভ হয়ে আমরা যখন টিমটা চালাচ্ছি, তখন যদি প্রতিটি কথায় জিজ্ঞেস করা আর মাঝখানে যখন নেই, কেন তোরা টিম বানাচ্ছিস, স্পন্সর নেই। এখন এই ধরনের অনেক কথাবার্তা আমি কাউকে দোষ দেবো না, অঞ্জন কাকুর আজকে বিশাল কন্ট্রিবিউশন আছে।
আর আই থিঙ্ক ইট ওয়াজ দুজনের পার্সপেক্টিভের একটা প্রবলেম। আমার দেবাশিসদার একটা আলাদা পার্সপেক্টিভ, সেইখান থেকে বাট সেইটা কোনোদিনই মানে সেটা দেবাশিসদার সাথে অঞ্জন কাকু খুব খারাপ দিকে যায় হয়। তারপরে ওই জিএমএ যেটা হয়েছিল, হ্যাঁ সেটা কোনোদিনই বাঞ্ছনীয় নয়। মানে যেখানে অঞ্জন মিত্র টুকু বোসকে চেয়ার দিচ্ছে না প্রেসিডেন্টকে, এটা আনপ্রেসিডেন্টেড। এটা আমার মনে হয় অঞ্জন কাকুও পরবর্তীকালে রিয়েলাইজ করেছে যে মাঝে মাঝে কিছু জিনিস হয়তো হাতের বাইরে চলে যায়, কিন্তু পরবর্তীকালে আমরা সবাই সেই ভুলটা বা সেই জিনিসটা রিকালেক্ট করি। এইখানে আমার একটা প্রশ্ন আছে যে অনিয়নদা এবং টুটু ঘোষ, মানে আজকে সৃঞ্জয় ঘোষ যদি ধরা হয়, তাহলে সৃঞ্জয় ঘোষ কার উপরে, মানে কোন থিওরিতে আজকে মাঠটা করতে যাবে? অঞ্জনদার থিওরিতে না টুটু বসুর থিওরি? আমার কাছে দেখো দুজনের আলাদা আলাদা থিওরি আছে। অঞ্জন কাকু হচ্ছে অর্গানাইজড, বাবা হচ্ছে যে আমি এটা করে দেবো, লড়ে যাবো। সো বোথ হ্যাজ ডিফারেন্ট এ। আমার মধ্যে বাবারটা ডেফিনেটলি, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম একটু অর্গানাইজড হয়ে করা ভালো। আরেকটা বিষয় জিজ্ঞাসা করবো, সেই আমার যেমন অঞ্জন কাকুর একটা পার্টিকুলার বেশি লোকের সাথে মিশবো না, আসবো না, বা সেই দিক দিয়ে আমি বাবার মতো, যে কেউ আমার সাথে মিশতে পারে বা যার সাথে ফ্রিলি, ধরো সাপোর্টারদের সাথে, এর সাথে এই নয় যে আমার দরকার পড়লো আজকে ভোট বলে আমি কারোর সাথে গিয়ে ভালোভাবে কথা বললাম, কালকে ভোট হয়ে গেল আমি তাকে চিনতে পারলাম। এটা আমাকে যারা জানে কোনোদিন দেখবে না যে আমার দরকারে একটা আর অদরকারে একটা, আমার এই রূপ কেউ দেখবে না। তো সেটা অনেকেরই আছে, এটা তার সৃঞ্জয় বসু অনেকে বলা হয় যে ময়দানে অজাত শত্রু, এটা আমরা বলি, আপনাকে বলতে বলছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে সেই তকমাটাও আপনার গা থেকে কেউ যেন ফিরে নিতে চাইছে? দেখুন, যখন আপনার সাকসেস আসবে তখন আপনাকে পিঠে ছুরি মারার লোক, আপনার পেছনে লাগার লোক সব বাড়ে। আমার জীবনে মাঝখানে 4 বছর খুব খারাপ সময় হয়েছে, তখন কেউ আসতো না। এখন আবার এটা মানুষের জীবনের নিয়ম। যদি আপনার সন্ধ্যে 6টা হয়, আপনার সকাল 6টাও আসবে। ঘড়ির কাঁটা ঘড়ি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, মানুষের সময়ও ঠিক আসবে। যারা মনে করে যে কারোর সারা জীবন খারাপ যাবে, সেটা হবে না। সেই সুযোগ পাবে, সেই সুযোগে সদ্ব্যবহার করবে। মোহনবাগানের যে একটা ঐতিহাসিক সিদ্ধান্তই বলতে পারি যে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে আসা। তার আগের ঘটনা মনে আছে যে অর্থ সচিব দেবাশিস দত্ত আর সচিব হচ্ছে সৃঞ্জয় ঘোষ, এবং তাদের উপরে মোহনবাগান সমর্থকরা প্রচণ্ড ক্ষিপ্ত। কারণ হচ্ছে আইএসএল এ ঢুকবো, আইএসএল এ ঢুকতে চাই, একজন ভালো ইনভেস্টার চাই, কাউকে আনতে হবে। তো সেই সময় সঞ্জীব গোয়েঙ্কার যে আগমন, এটা কিভাবে হলো এবং ক্রেডিট কে দেখুন, ক্রেডিট ও ক্রেডিটের ব্যাপার। তখন আমরা ডেসপারেট হয়ে ইনভেস্টমেন্ট করছি, এফএসডিএল এর সাথেও কথা হচ্ছে। আমি আর দেবাশিস দা অনেকবার হয়েছে, সকালের ফ্লাইটে বোম্বে গেছি, কথা বলেছি, দুপুরের ফ্লাইটে এমনি হতে হতে আমাদের সাথে এফএসডিএল এর কথা। তখন এফএসডিএল এর এমন কিছু শর্ত ছিল, সেটা আমরা মানি। এফএসডিএল তখনকার দিনে ভেবেছিল যে মোহনবাগানে কোনো যেন কোনো ভ্যালু নেই। আমরা সেটা স্ট্রিক্টলি সেটাকে প্রতিরোধ করেছিলাম। আমি দেবাশিসদা বন্ধুতে অনেকবার মিটিং। তখন আপনি যদি মনে করেন আমরা রাশিয়া যাচ্ছি ওয়ার্ল্ড কাপ দেখতে, দুবাই এয়ারপোর্টে বসে দেখছি ইস্ট বেঙ্গলের ওয়েস্ট ইনভেস্টার ফাইনাল হয়ে গেল। সো আমরাও খুব হয়ে গেছিলাম যে কোনো কাউকে পেতেই হবে, কিন্তু আবার এফএসডিএল এর শর্তগুলো মানছিলাম।
সেই করতে করতে আমার সাথে একদিন সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়, সঞ্জীব আঙ্কেলের কথা হয়। আমার ব্যক্তিগত হেল্প দরকার ছিল, ক্যানেডিয়ান ভিসার ব্যাপার ছিল। তখন কথায় কথায় উনি বলেন যে তোমরা তো আমাদের আগেনস্ট করছো। আমি তখন ওনাকে বুঝিয়ে বলি যে দেখো, আমার তোমার বিরুদ্ধে কিছু নেই, আমার এফএসডিএল এর কিছু কথা ভাল লাগে। আর এফএসডিএল কিন্তু বলেনি যে ওরা তোমার কথা ভাবছে। তখন আমি আর দেবাশিস দা বাবার সাথে কথা বলি, বাবা বলে দেখো সব থেকে ভালো হয় সঞ্জীব গোয়েঙ্কা হলে, কারণ ফার্স্ট অফ অল সঞ্জীব গোয়েঙ্কার ডিপ পকেট। আরেকটা জিনিস যেটা সুবিধে, সঞ্জীব গোয়েঙ্কাও ফুটবলে আছে এবং সঞ্জীব গোয়েঙ্কা সাকসেসটা বোঝে। আজকে এই যে অনেক ক্লাবের অন্য ইনভেস্টারের সাথে যারা ফুটবল বোঝে না, সেটা কিন্তু খুব মুশকিল। সেই থেকে এবার কথা শুরু হয়, তখন সঞ্জীব গোয়েঙ্কার সাথে আমাদের ফাইনাল। এবং সঞ্জীব গোয়েঙ্কার একটা সুবিধা, সঞ্জীব গোয়েঙ্কাও জিততে চায়। দেখুন, প্রতিবার হয়তো সাফল্য আসে না, কিন্তু এই জেতার খিদেটা কিন্তু ওরও অনেক বেশি। এবং আমরা শুনেছি তুমি তো মোহনবাগানের মেম্বার। তিনি মোহনবাগানের মেম্বার, তাঁর বাবা মোহনবাগানের সাপোর্টার ছিলেন, মেম্বার ছিলেন শ্রী আর.পি. গোয়েঙ্কা, এবং আমাদের সাথে অনেক দিনের পারিবারিক সম্পর্ক। তো সেইখানে যে আমার মনে হয় মোহনবাগানে, দেখুন আমরা যখন বিক্ষোভ হয়েছে আমাদের আগেনস্টে বা কিছু হয়েছে, আমরা নিজেদের, আমাদের কোনো অসুবিধা হয়নি। তার একটা কারণ হচ্ছে আমরা নিজেদের বিবেকের কাছে ক্লিয়ার ছিলাম যে আমরা মোহনবাগানের সাথে খারাপ কিছু করি। আমরা এমন একটা ডিসিশন নিয়েছি যেটা মোহনবাগানকে হেল্প করবে। আজকে আমি আইএসএল খেলবো না বা সেটা তো আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে, সেটা আজকে মোহনবাগানকে একটা সর্বোচ্চ টুর্নামেন্টে খেলতেই হবে। তো সেইটা এআইএফএফ যতক্ষণ না ঠিক করছে, তো আমার কিছু করার নেই, আমাকে তো সর্বোচ্চ টুর্নামেন্ট খেলতেই হবে। সেইটা ঠিক না ভুল, তো সেটা বিচার করার জায়গাতেও আমি নেই। না, এখানে একটা প্রশ্ন আসছে যে আপনি ধরুন আগামীকাল যদি নির্বাচনে জিতে আসেন, সঞ্জীব গোয়েঙ্কা এত বড় একটা সাকসেস দিচ্ছে মোহনবাগানকে, অথচ আমরা দেখছি যে সঞ্জীব গোয়েঙ্কাকে কোনো মোহনবাগানের কোনো পার্টি, মানে অফিসিয়াল পার্টি আমরা দেখতে পাচ্ছি না। আপনি কি এলে কি তাকে নিয়ে কিছু ভাববেন? না না, দেখুন, আমি প্রথম দিনই তার কাছে যাব, তার সাথে কথা বলবো, তারও আশীর্বাদ দেবো। তিনি অনেক সাকসেসফুল একজন লোক, প্রচণ্ড সিনিয়র সাকসেস হচ্ছে, ইজ আ ইন্ডাস্ট্রি স্টলওয়ার্ড আজকে বাংলা। তারও আমি আশীর্বাদ দেবো, আমি তার ছেলের মতো। এবং আমি তাকে অলওয়েজ বলবো যে ক্লাবে এসে ইনভলভ হতে। তার কাছ থেকে তো আমি দুটো ভালো অ্যাডভাইসও পেতে পারি, ক্লাব কীভাবে চালাবো। আজকে যিনি এত বড় সাকসেসফুল একজন কর্পোরেট, তিনি যদি আসেন, তিনি যদি একটু যুক্ত হন আজকে ক্লাবের প্রোগ্রামে, তাকে যদি আমি সংবর্ধন, কারণ তিনি আজকে ক্লাবের জন্য করছেন। হ্যাঁ ঠিক আছে, তিনি আজকে ইনভেস্টাররা যাই, হি ইজ অলসো পার্ট অফ মোহনবাগান ক্লাব। মোহনবাগান, উনি যতটা মোহনবাগানকে নিজে করে নিয়েছেন, নিজের বুকের কাছে টেনেছেন, মোহনবাগান কিন্তু ততটা সঞ্জীব গোয়েঙ্কাকে টানতে পারে। এই জায়গাটাতেই জানার যে আপনি যদি আসেন তাহলে সঞ্জীব আমি এলে আমি আপ্রাণ চেষ্টা করব একটা প্রপার করে, এবং সঞ্জীব গোয়েঙ্কা যাতে ক্লাবেরও কাজে ইনভলভ, তার পরামর্শ নেব, তার চিন্তানের সাথে কথা বলব, সব কিছু একটা সিনার্জি যদি হয়, সেটা ক্লাবের জন্য ভালো। আপনি যে নির্বাচনে যে দাঁড়াচ্ছেন, এবার মেম্বার এবং সমর্থক বা মেম্বারদের কাছে আপনি কি বলতে চাইছেন, যে আপনি কি মানে জিতে আসলে আপনি কি করবেন? সেক্ষেত্রে বিভিন্ন, আমরা দেখেছি যে বিভিন্ন ফ্যান্স ক্লাব বলছে আমাদের একটা মহিলা ফুটবল টিম নেই, আরো বিভিন্ন আছে। আপনার ভাবনায় কি কি আছে? একটা পার্ট, ডেফিনেটলি মহিলা ফুটবল টিম
এবং আমাদের বাচ্চাদের একাডেমি যদি শুরু হয় সেটা খুব ভালো। এটা ফুটবলের পার্ট, যেহেতু মিস্টার গোয়েঙ্কা, ওনার সাথে আমাদের প্রপারলি একটা আলোচনা করতে হবে সেটা। এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীও চায় এই ফুটবলে মহিলারা ইনভলভমেন্ট বাড়াতে, এই কন্যাশ্রী কাপ, আমার মনে হয় সেখানে, আর যেখানে ইস্ট বেঙ্গল খেলছে সেখানে তাদের খালি মাঠ ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। এবং আরও নানা জিনিস আছে, যেমন আমরা টেনিস কার্নিভালটা শুরু করতে চাই। সেটা এখন তো যা অবস্থা, মাঠে শুরু করা যাবে না, কারণ মাঠে টেনিস কোর্ট বানাবার জায়গা নেই। কিন্তু আমরা অন্য জায়গায়, যে কলকাতায় নানা টেনিস কোর্ট আছে, আমাদেরই একজন মেম্বার আছে সিদ্ধার্থ রায়, তারই একটা টেনিস একাডেমি আছে সাইয়ের সাথে, তো সেইখানে অনেকগুলো কোর্ট আছে, আমি দেখেওছি এর মধ্যে। তো সেইখানে আমরা টেনিস কার্নিভাল শুরু করতে পারি। প্লাস এই যে সাপোর্টারদের জন্য একটা লয়্যালটি প্রোগ্রাম, এটা অনেকটা এগিয়েছিলাম, কিন্তু তারপরে কোভিডের জন্য সেই সময় হয়নি। আমার ইচ্ছে আছে যারা 50 বছরের ওপরে মেম্বার, তাদের আর কার্ড রিনিউ করার দরকার নেই, মানে তাদের একটা গোল্ডেন কার্ড বা কিছু করে দেওয়া। প্লাস তাদের অবর্তমানে তাদের ফ্যামিলির কাছে যাতে সে কার্ডটা, ধরুন তার নাতিকে দিতে চায়, সে দিতে পারবে একটা মিনিমাম কস্টে। আরেকটা জিনিস আছে, আমাদের অনেকেরই, আমরা মানে মারা গেলে বা গেলে অনেকে চায় তাদের কার্ডগুলো রিনিউ করতে, মানে যেটা তার ফ্যামিলি কাউকে ট্রান্সফার করে। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা ডিসক্রিপশন ইউজ করি, মানে একটা করে দেওয়া হয়, ওরটা করে দেওয়া হয়। আমার সেটা নিয়েও আমি কথা বলবো, যাতে ধরুন মানে যদি আপনার ফ্যামিলিতে আপনি চান এটা ট্রান্সফার করতে, তাহলে পুরোটাই যেই মেম্বারশিপ চার্জটা সেইটা দিয়েই, কিন্তু সেই ট্রান্সফারেবলের অপশানটা যাতে থাকে, মানে সেটা যেন আমি সেই মানুষের মুডটা আমার পছন্দ হচ্ছে কি না হচ্ছে তার উপরে ডিসিশন না বেশ। সো আরও আছে, আমরা কিছু নতুন গেমস করতে চাই। ধরুন আমরা যদি এর তলায় ব্যাডমিন্টন করি, আমরা যদি এখানে একটা জিম, আরেকটা জিম বানাতে পারি, একটা পিকেল বল শুরু করতে পারি, তাহলে মোহনবাগান মেম্বাররা এসেও খেলতে পারবে, ডাচ করতে পারে। তাহলে এই যে আজকে মাঠে ফুটবল হচ্ছে না বলে এই যে মেম্বারদের আশাও কমে যাচ্ছে, এটাকে বাড়াতে হবে। প্লাস আরেকটা আমরা দেখেছি, এবার রিনিউ করতে গিয়ে রিনিউয়াল করার একটা অনিচ্ছা আসছে বেশ কিছু মেম্বারদের। এটা সত্যি খুব মর্মান্তিক। আমি অ্যাজ আ মোহনবাগান মেম্বার মনে করি যে আমার কাছে ওই মোহনবাগান কার্ডটা একটা বিশাল ভ্যালু, একটা আবেগের জায়গা। সেইটা কেউ রিনিউ করতে চাইছে না, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণটাকেও দেখতে হবে। তাই জন্যে মানে মেম্বারদের নতুন অপরচুনিটি দিতে হবে, যাতে, কারণ আজকে মডার্ন ডে ক্লাব থিওরিটাও চেঞ্জ করে গেছে অনেকটা। তো আপনাকে মডার্ন ডেতে মানুষকে আনতে হলে, নতুন প্রজন্মকে আনতে হলে আপনাকে কিছু তাদের জন্য করতে হবে। এইখানে একটা অনেকে এখন প্রশ্ন করতে শুরু করেছে যে মোহনবাগানের মেম্বার হব, অথচ আমাদের যে ক্যান্টিনটা আছে সেই ক্যান্টিনে গিয়ে একটা সাধারণ মেম্বারও যে টাকায় খাবে, আর একজন পাবলিকও গিয়ে সেই টাকায় খাবে, মানে মোহনবাগানের মেম্বারদের জন্য আলাদা করে কিছু ফেসিলিটি নেই। এই জায়গাটায় কি আপনি একটু ভাববেন একটু চিপ ক্যান্টিন করতে হবে? চিপ ক্যান্টিন, মোহনবাগান ক্যান্টিনের খাওয়া এমনি খুব সস্তা, তাহলে করতে হবে যে বাইরের লোকেদের জন্য দাম বাড়িয়ে দিতে হবে। কিন্তু সেটাও দেখুন, দ্যাট ইজ অলসো ইকোনমিক্স। তাহলে মোহনবাগান মেম্বারদেরও তোমাকে দেখতে হবে যাতে বেশি মেম্বার আসে, কারণ যে ক্যান্টিনটা চালাচ্ছে তার কষ্ট তাকে কভার আপ করতে হবে। সো এটা ওভারঅল একটা ইকোনমিক্সের ব্যাপার আছে, এটা শুধু আবেগ দিয়ে এই অঙ্কটা ক্লিয়ার হবে না।
আমি মানছি যে মোহনবাগান ধারণা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মোহনবাগান ক্লাবের মাটন স্টু, ফিশ ফ্রাই, ডিমের ডেভিল খাওয়ার জন্য বাইরে থেকে প্রচুর লোক আসে। সারা ভারতবর্ষের লোকে কিন্তু মোহনবাগান ক্লাবের খেলাধুলোর পাশাপাশি এই তিনটে খাবারেরও নাম। আচ্ছা, এই যে মোহনবাগান নির্বাচনকে ঘিরে বেশ কয়েকদিন ধরে যা যা ঘটছে, কোথাও কি মনে হচ্ছে মানে এই কাদা ছোড়াছুড়ি, এই ব্যক্তিগত আক্রমণ, এটা একটু অত্যাধিক পর্যায়ে অত্যাধিক পরিমাণে হচ্ছে না? এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা কোনোদিনই বাঞ্ছনীয়। যেটা হচ্ছে মাঝখানে দেখুন, যেই দুটো প্রতিদ্বন্দ্বী স্ট্রং হয় তখনই এইসব হয়। এটা কোনোদিনই বাঞ্ছনীয় নয়। কিন্তু অ্যাজ সাচ একটা ইলেকশন হবে, একটু আবার একটু লোকে একটু গরম হবে না, একটু ইয়ে হবে না, তাহলে তো আপনাদের চ্যানেলই আর ইন্টারভিউ নিতে আসবে না। মানে স্পোর্টস ক্লাবে যে শান্তিটা আছে সেই শান্তিটা নেই, কিন্তু এখানে একটা গণতন্ত্র আছে বলে। দেখুন, 100% আমাদের এই কালের পাস্ট ইজ আ হিস্টোরিক ডিসিশন। এটা তো মোহনবাগানের হাত ধরেই হয়েছে। এটা মোহনবাগানের হাত ধরেই হয়েছিল। এবারে মানে যেভাবে করেছে, এটা বাবার একটা অনেকদিন ইচ্ছে ছিল, কালের পাস। এটা অনেকটা খুবই অনেক অবদান আছে। আপনি দীর্ঘদিন মোহনবাগানের অ্যাজ এ মেম্বার, তারপরে আপনি মোহনবাগানের ইলেকশনেও ইনভলভ হয়েছে, কিন্তু আগে ছিলেন আপনি মোহনবাগানের একজন কর্মী হিসেবে, কিন্তু এইবারেই আপনি বলতে গেলে কৃষ্ণ অর্থাৎ সারথী, আর একদিকে আপনি অর্জুন, মানে আপনি আবার বধ করতে যাচ্ছেন। এই যে দুটো পার্সপেক্টিভে আপনি এখন মানে এই লড়াইতে এসে আপনার কেমন মনে হচ্ছে যে এটা কি খুব প্রয়োজন ছিল? দেখুন, আমার মনে হয় গণতন্ত্রের খুব দরকার, এবং ইলেকশন হলেই দেখবেন আজকে মেম্বারদের সাথে কত লাফালাফি করে অন্যরা যোগাযোগ করছে। আজকে মেম্বারদের সাথে যোগাযোগ রাখা উচিত। ইলেকশন না হলে কোনোদিনই এটা থাকবে না। আজকে আমাদের বুঝতে হবে যে মেম্বাররা কি চাইছে। আজকে ক্লাবটার আরো উন্নতি করতে হবে, এবং সেটা তখনই হবে যখন কম্পিটিশন থাকবে। এবং মোহনবাগানের মেম্বারশিপের মানে ইলেকশনের ক্ষেত্রে আমরা যদি জিতে আসি, আমি ডেফিনেটলি একটা অসীমবাবুই যেহেতু কমিটি ইলেকশনটা অনেক বছর ধরে করছেন, ওনাকেই হয়তো আমি বলতে পারি যে প্রপারলি ইলেকশনের স্ট্রাকচারটা করে দেওয়া। এই যে অনেক অ্যাম্বিগুইটি আছে, এই যে লোকের কথা বলে, এই যে আমাদের আগে অ্যাসোসিয়েশন অফ পার্সনস ছিল, এখন সোসাইটি হয়েছে, এগুলো সব কিছু এই রুলগুলোকে ঠিক করা। এবং আমার মতে তো আমার মত আছে যে আজকে যেমন সব প্যানেলেই দেখবেন, সব ক্লাবেই ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্টের পোস্ট থাকে। আজকে যদি কোনো কমিটিতে আজকে এই জেনারেল সেক্রেটারি কোনো মানে একজন ধরুন হেরে গেল বা একটা ইলেকশন, সেই পরের কমিটিতে তাকে রাখা যেতে পারে অ্যাজ এ এক্স অফিসিও মেম্বার। কারণ তোমার কন্টিনিউটির ক্ষেত্রে মোহনবাগান ক্লাবে তো এমন ঝগড়া হওয়া উচিত না যেখানে মুখ দেখাদেখি করবে না। তোমার একটা ইলেকশন, আমি হেরে গেছি, আবার আগামী দিনে আসতে পারে। তাহলে কি আমরা আগামী দিনে আপনার এই ইলেকশনের এই থিওরির তথ্য যদি তাহলে কি আপনি দেবাশিস দত্তকে আপনি আনবেন? মানে আসতেই পারে, আমার কোনো প্রবলেম নেই, তেমন। বা আমার কথা হচ্ছে ইলেকশন হওয়া উচিত এবং প্রপারলি ইলেকশন হওয়া উচিত, সেটা নিয়ে নোংরামি করার কোনো জায়গা নেই। তারপরে আজকে কেউ হেরে গেল, সে লোক আসতেই পারে। মানে আজকে দেবাশিস দত্ত মনে করতে পারে যে ফর্মার জেনারেল সেক্রেটারিকে দুটো টিকিট পাঠালে সেই টিকিট দিয়ে রাজনীতি হবে। আমি কিন্তু সেটা মনে করি না। দুটো টিকিট পাঠানোটা একটা ভদ্রতা, দুটো টিকিট দিয়ে ময়দানে রাজনীতি করা হয় না।
রাজনীতিটা এতটা সস্তাও নয় যে দুটো টিকিট দিয়ে রাজনীতি হয়। এই যে আপনি 2005 সালের বলা হয় যে মোহনবাগানের ইলেকশনের সবচেয়ে মারাত্মক মার্কাটের ইলেকশন হয়েছিল 2005 সালের নির্বাচন, আর আজকে 2025 সালের নির্বাচন হতে চলেছে। এই 2005 সালের নির্বাচনে আপনি ছিলেন একজন সারথি বলতে পারেন। আর এই যে 2005 সালের নির্বাচন আর 2025 সালের নির্বাচনকে যদি পার্থক্য করা হয়, তাহলে কোনটাকে আপনি টাফ বলে মনে করছেন, ওটার না এটা? দেখুন, 2005 সালের ইলেকশন বেশি টাফ ছিল, কারণ তখন নতুন একটা ইলেকশন, মানে ইলেকশন ওইভাবে হয়নি, নতুনভাবে নিজেদের মধ্যেই সবাই ভেঙে গেল, আলাদা আলাদা গ্রুপ হয়। তো সেটা একটা অন্য টাইপ অফ ইলেকশন ছিল, কিন্তু আমার মনে হয় না সেইখানে এই আজকের মতো মিথ্যাচার বা এই সেই ইলেকশনে হয়েছে। আমি আশা করব এই ইলেকশনও এমন কিছু হবে না, এখনো অনেক দিন বাকি, যাতে এটার জন্য ক্লাবের গায়ে কোনো কালি লাগে। আমার মতে এটা এমন একটা ইলেকশনকে ইলেকশনের ভাবেই দেখা হবে। সবেতে হার জিত আছে, কিন্তু মিথ্যাচার করে কিন্তু বেশি দিন কেউ এগোতে পারে না, সব কিছুই ভুলে যায়, অর্জন হয়ে যায়। আপনি যার কথা বলছেন, মানে যিনি আজকে আপনার প্রতিদ্বন্দ্বী, তিনি একসময় আপনার ছিলেন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, এবং কিছুক্ষণ আগেও আপনি বলেছেন যে তেমন হলে আমি তাকে ডাকতেই পারি। কি এমন ঘটলো যেখানে আপনাদের মধ্যে এই এত বড় একটা ফাটল ধরল? দেখুন, এটা কিছু ব্যক্তিগত জিনিস আছে, আমি সেটা নিয়ে কথা বলতে চাই, বাট কিছু একটা হয়েছিল, তার জন্যই আজকে এই দিনটা। ইলেকশন হোক না, এটা নিয়ে এত কিছু। আমার তরফ থেকে একটা জিনিস আপনারা শিওর হতে পারেন, যে আমি এখানে ডিফেন্ডার, আমাকে না এসে মারলে আমি রিয়াক্ট করব, কিন্তু আমাকে যদি মারার চেষ্টা করে আমি সেটা ঘুমিয়ে অ্যাকসেপ্ট করে নেবো, সেটাও করব। কিন্তু এই ফুটবলের একটা পরিভাষা আছে যে কাউন্টার অ্যাটাক, মানে আপনি যদি আমাকে অ্যাটাক করেন তাহলে আমি কাউন্টার অ্যাটাকে যাব। কাউন্টার অ্যাটাক করবো। এই যে কাউন্টার অ্যাটাক করতে গিয়ে অনেক সময় গোল পেয়ে যায়, মানে হয় কি কাউন্টার আমি অ্যাটাকটাই কাউন্টার মারাত্মক অ্যাটাক হয়ে না যায়। করলেও গোল করবো। আমি যদি চুপচাপ এত ভালো ফুটবল বুঝলে তো আমি কোচ হয়ে যেতাম, তাই জন্য আর আমি না, এইখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে দেবাশিস দত্ত আপনাদের বাড়ি এই যে এক সময় ছিলেন মেম্বার, মানে তাকে বলা হতো যে বসু ফ্যামিলিরও একজন যেন কোথাও না কোথাও যেন একটা মানে একাত্মভাবে জুটে গেছে। উনি কোনো সময় অ্যাফিডেভিট করে নাম চেঞ্জ করেন না, সেটা করেননি, কিন্তু অনেক সময় দেখা গেছে, এটা যদিও আমরা শুনেছি, আমরা জানি না, যে আপনাদের ব্যবসার সঙ্গেও তিনি নাকি যুক্ত ছিলেন। কিন্তু আজকে দেবাশিস দত্ত আপনাদের বিরুদ্ধে কথা বলছে, এটা কি একটু মানে সাধারণ মানুষের কাছে কোথাও কি মনে হচ্ছে না যে এই ইলেকশনটার জন্যই আজকে একটা বিশাল বড় ফাটল ধরলো? ডেফিনেটলি আজকে যে জন্য আমার সাথে ফাটলটা ধরেছিল, তো মোহনবাগানের সরানো নিয়ে, মোহনবাগানে আমি যে সিচুয়েশন সেটাই তো মানতে না পারার। সো উনি যদি ভেবে থাকেন যে আমি সারা জীবনের মতো মোহনবাগান থেকে সরে যাব, উনি সারা জীবন থাকবেন, এই ফলস দুনিয়ায় তো আমি ওনাকে বাস করতে বলিও নি, এটার দায়িত্ব আমারও না। উনি যদি ভাবতেন যে সারা জীবন উনি ওনার ছল চাতুরিতেই উনি এগিয়ে থাকবেন, অন্যরা কেউ এক্সপোজ হবেন না, উনি এটা হতে পারে না। এই যে অনেকে বলে যে এখন যেটা চলছে, যে পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক দল, সোজাসুজি বলি তৃণমূল শাসক গোষ্ঠী এখন যেখান থেকে প্রতিটি ক্রীড়া দপ্তরেই তারা এসে হস্তক্ষেপ করছে বা তারা একটা দাঁড়িয়ে পড়ছে। আপনার কি মোহনবাগান ইলেকশনে কি সেরকম কোনো বার্তা কি এসছে? দেখুন, আজকে তো বিওএতে অন্য টাইপ লোকেরা আছে, আজকে বিশ্বরূপ দে আছে। এখন বিশ্বরূপ দে
একটা বড় ক্রীড়া সংগঠন অ্যাজ ওয়েল অ্যাজ ও তৃণমূলের কাউন্সিলর, তাহলে আপনি বিশ্বরূপদের কাছে কোনটা ধরবেন? অবশ্যই ঠিক আছে। তাহলে এটা তো আজকে আগেও চিরকাল পলিটিক্স হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট। আজকে একটা মানুষ, আবার আমি প্রথম থেকে বলি সেই কথাটাই, যে আজকে ধরুন আপনি আমরা ছোটবেলা থেকে আজকে মোহনবাগান সমর্থক, ইস্ট বেঙ্গল সমর্থক, তারপরে আমি বড় হয়ে আমি পলিটিক্স করছি, তাহলে আমি মোহনবাগান করতে পারবো না? সো এইটা তো অনেক সময় থেকে, সেটা ইস্ট বেঙ্গলে সচিন সেন বলুন, সোমেন মিত্র পেছন থেকে চিরকালই সোমেনদা জড়িয়েছিল, সোমনাথ চ্যাটার্জি, যতীন চক্রবর্তী, সুব্রত মুখার্জি, এরা আগে মোহনবাগান সাপোর্টার। না, আমি এই সাপোর্টার কথাটা বলছি। তো এরা সাপোর্টার, এরা কিন্তু ইনভলভ হয়েছে আবার। সো অ্যাট দ্য সেম টাইম এরা ইনভলভ হয়েছে। আজকে জ্যোতিবাবু মোহনবাগান সাপোর্টার ছিল, আমি মনে করি মমতা ব্যানার্জিও মোহনবাগান সাপোর্টার। এই মমতা ব্যানার্জির কথা যখন বললেন, চিফ মিনিস্টারের কথা, তিনি হচ্ছেন প্রচন্ড ফুটবল প্রেমী বা ক্রীড়া প্রেমী। অনেকে বলছে যে নবান্নের যদি নির্দেশ, যার আশীর্বাদের হাত যার উপরে থাকবে তিনিই জিতবেন। দেখুন, আমার মনে হয় না নবান্ন ডাইরেক্টলি কোনোদিন কোনো খেলার মধ্যেই পড়ে। কাউকে কাউর ভালো লাগতেই পারে, কাউকে কেউ একটু সাপোর্ট করতেই পারে, কিন্তু সেটাকে ওইভাবে পলিটিক্যাল ইন্টারভেনশনে স্ট্যান্ড দেওয়ার কোনো ব্যাপার নেই। এই যে নির্বাচনটা হচ্ছে, আপনি বললেন নির্বাচনে যদি আপনি জিতে আসেন, কখনো হতেই পারে এরকম যে দেবাশিস দত্তকে হয়তো আপনি আপনার এই ওয়ার্কিং কমিটিতেও তিনি থাকতে পারেন। এবার না না, আমি সেটা বলি না হয়। আচ্ছা, আমি বলেছি ফিউচারে এটা করা উচিত, কারণ একটা কন্টিনিউটি অফ কাজ রাখার জন্য, যে বাইরের ক্লাবে যেমন ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট আছে যারা থাকে কমিটিতে, তেমনি ইমিডিয়েট জেনারেল সেক্রেটারি থাকলো, তাহলে কি হবে, অনেকগুলো কাজ ধরুন এখানে তার সাথে একটা ক্লাবে, কারণ এন্ড অফ দ্য ডে আমি মনে করি যেমন এটা একটা সবাই মোহনবাগান, মানে এটা শুধু দেবাশিস দত্ত কেন দেখছেন, আগামী দিনে অনেকেই হতে পারে। কিন্তু এই প্রথাটা যদি চালু, দেবাশিস দত্তকে প্রতিপক্ষ হিসেবে আপনি কতটা রেট করেন, শক্তিশালী কতটা? খুব অসম্ভব বুদ্ধিদারে এবং খুব ভালো প্রতিপক্ষ, এতদিন ধরে ক্লাব করছেন। প্রবলেম হচ্ছে আমরা দুজনের উইকনেস স্ট্রেন্থ দুটোটাই বেশি জানি, তাই জন্যই একটু ফটর মটরটা বেশি লাগছে। অন্য লোক হলে যে দুজনকে চেনে না আলাদা ব্যাপার, দুজনেই আমরা দুজনের প্রতিটি পদক্ষেপ জানি এরপরে কি হতে পারে। এই যে একটা সময় অঞ্জনদাকে সঙ্গে টুটু বসুর এই যে বিবাদ লাগিয়ে দেওয়ার পিছনে কিছুটা উঠে এসেছিল দেবাশিস দত্তের নাম। আজকে দেখা যাচ্ছে যে আপনাদেরও ফ্যামিলির মধ্যে কোথাও না কোথাও একটা বিভাজন তৈরি হয়ে যাচ্ছে। এটার পিছনে মনে করি না এটা মোহনবাগানের সাথে কোনো রিলেশন আছে, এবং আমার সাথে আমার ভাইয়ের যথেষ্ট ভালো সম্পর্ক, এসব নিয়ে কোনো মোহনবাগানের এতে এখন দেবাশিস দা ওর সাথে কাজ করে 365 দিন, তো একটা ইনফ্লুয়েন্স তো কাজ করে। আচ্ছা, মোহনবাগানের বেশ কিছু প্রাক্তন প্লেয়ারের সাথে কথা বলে যেটা তাদের বক্তব্য, আমি নাম ধরেই বলছি, সুব্রত ভট্টাচার্যের ইন্টারভিউ করেছি, তিনি আমাকে বলেছেন, শিল্টন পাল বলেছেন, আরও অনেকে বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে নাকি মোহনবাগান ক্লাবের যে পরিবেশ, ক্লাব লনের যে পরিবেশ, সেটা নাকি সুস্বাস্থ্যকর নয়। তাদের বক্তব্য এটা, তারা আসতে পারেন না, তাদেরকে টাকা হয় না, তারা সেই অ্যাটমসফিয়ারটা পান না। আপনি কি এটা বিশ্বাস করেন, মানে? দেখুন, হ্যাঁ, এটা আমাদের এই যত নতুন প্লেয়ার, মানে যারা এই 90 দশকের প্লেয়ার এরা আছে, অনেকেই নবী থেকে শুরু করে অনেকেই মেহতাব, এরা সবাই আমাকে টেনশন খেলে গেছে, এটা সবাই বলে যে এটা, দেখুন, এটা একটা ক্লাবের তরফ থেকে, এটা আমি শুধু দেখুন দেবাশিস দার দোষ দেব না, আরো 25 জন লোক আছে,
তাদের যোগাযোগ রাখা উচিত। সব কিছু তো জেনারেল সেক্রেটারির পক্ষে সম্ভব না, তারা খালি নিজেদেরটা নিয়ে ব্যস্ত। তো এইটা যেমন এইটা একটা, আমি জানি না সত্যদা এবছর একটু ব্যক্তিগত কাজে হয়তো বেশি আসেননি, সেই অর্থে মাঠে আমরা কম দেখেছি সত্যদাকে। কিন্তু এটা আমার মনে হয় যে এটা প্রাক্তন প্লেয়ারদেরই যারা থাকবে কমিটিতে তাদেরই এটা দেখা উচিত, যাতে এটা হয়। মানে একটা এমন একজনকে রাখা যে জেনারেশন, মানে অনেক দিন, মানে সে খালি তার দর্শকের প্লেয়ারদের সাথে সম্পর্ক রাখবে আর বাকিদের অবহেলা করবে, সেটা যেন না। আমাদের এখনকার কমিটিতে সত্যতা একটু অন্য টাইপের, আমরা সবাই জানি, আমরা খুবই কাছে। কিন্তু অন্যরা আছে, আমি অত ডিটেলে যেতে চাই না, কাউকে ব্যক্তিগতভাবে বলতে চাই না। আমি এটা বলতে চাই যে এটা আমাকে অনেকেই বলেছে যে তারা সেই অর্থে ক্লাবের কাছে পায় না। আমাদের সেটা নিয়ে অনেক আছে। আমি চাই যে আগামী দিনে এক্সিকিউটিভ কমিটিতে প্রাক্তন প্লেয়ারদের জন্য 2টো পার্মানেন্ট সিট করে দেওয়া, যাতে ওদের চয়েস না হয়, যাতে মাস্ট হয় যে দুটো, যে কোনো ফিল্ডে, সেটা ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি, যে কোনো ফিল্ডে 2জন প্লেয়ার যেন এক্সিকিউটিভ কমিটিতে থাকে। অঞ্জন মিত্রের যেদিনকে স্মরণ সভা হলো সেদিনকে আমরা দেখেছিলাম যে টুটুবাবু নিজেই অঞ্জন মিত্রের মেয়েকে নিয়ে গিয়ে সেদিনই বলতে গেলে ঘোষণা করেছিলেন যে উনি হবেন কার্য কমিটির সদস্য। আজকে শোনা যাচ্ছে যে তিনি আপনাদের সঙ্গে কোথাও একটা ব্যবধান তৈরি করে ফেলেছেন। এটা কেন ঘটছে, কি কারণে ঘটছে? সঞ্জন মিত্রের মেয়েকে মেয়ের মতন দেখে। সেদিন ওই একটা কথা আছে না, আপনি যদি বেশি কিছু করেন কারোর জন্য তাহলে সেই উপকারটা মানুষ ভুলে যাবে। অবশ্য আমার উপকার করে বলা, যেমন ঝুমপাইয়ের ক্ষেত্রে, জীবনে সোহিনীর ক্ষেত্রে আমি প্রচুর, মানে ও আমার, মানে আমি এখনো মনে করি ও আমার বোনের মতো। ওর হয়তো একটা অযোগ্য দাদা আমি, এটা খুবই দুঃখের। কিন্তু আমার মানে এই অযোগ্য, মানে আমি ভাবি যে একটা বাচ্চাকে ভুল বলে ফেলেছে। যে ইলেকশনে ও হেরেছে, সেই ইলেকশনে সদস্যরা আমাকে হাইয়েস্ট ভোট দিয়েছে। এটার জন্য আমি সদস্যদের কাছে চিরকাল ঋণী। সদস্যরা যাকে হাইয়েস্ট ভোট দিয়েছে তাকে কে বললো অযোগ্য না না, তাতে আমার কিচ্ছু এসে যায়। আমি আশা করবো ঝুমপাই আমার চিরকালের ছোট বোনের মতো। আমি খুব ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ওর নিজের ভুল বুঝবে এবং মোহনবাগান এবং টুটুবোসকে প্রবলেম কি জানেন তো, ক্লাবে এখন একজন ভালো হয়ে বসে থাকতে চাইছে আর বাকি সবাইকে দিয়ে উনি বলাতে চাইছেন উনি ভালো, বাকি সবাই বলে যাচ্ছে ভালো। একদিন না একদিন এই মুখোশ করবো। আরেকটা কথা হচ্ছে যে টুটুবাবু টাকা দিয়েছে, এটা তো বাস্তব, এটাকে কেউ অস্বীকার করতে পারে না, ওনারাও অস্বীকার করছেন। দেখুন, মানে বিরোধী গোষ্ঠী, মানে শাসক গোষ্ঠী, এই টুটুবাবু শুধু টাকা দিয়েছে এটা হাইলাইট করার তো কোনো দরকার নেই। টুটুবাবু আজকে চোখে চোখ রেখে লড়াই করতে বলেছে। টুটুবাবু আজকে মোহনবাগানের ইস্টবেঙ্গলের ডেম থেকে তাদের ঘরের ছেলেদের এনে মোহনবাগানে সাইন করিয়েছে। না, কিন্তু এইখানে একটা প্রশ্ন আসছে যে টুটুবাবু টাকা দিয়েছেন, কিন্তু তার বিনিময়ে তো তিনি একটা কোম্পানির লোগো ব্যবহার করেছেন। তাহলে টুটুবাবু কোথায় আর মোহনবাগানকে টাকা দিলেন? তিনি তো কোম্পানির প্রচারটার জন্যই টাকা দিয়েছেন, অ্যাজ এ স্পন্সর হিসাবে কেন টুটুবাবুকে বলবো না? তাহলে তো মোহনবাগান আর ইস্টবেঙ্গলে প্রচুর স্পন্সর হিসেবে তো কেউ লোগো দিতে আসছে না। তুই লোগো দিতে বলো না, তুমি দিয়ে আসুক না স্পন্সর, সেখানে তো আসছে না।
তুমি তোমার চ্যানেলে বলো না আমি লোগো দিয়ে দিচ্ছি, রোজ স্পন্সারে ভরে যাক, হচ্ছে না। আমি আমার কাগজে বিজ্ঞাপন দিতে চাইছি, রোজ আসুক না, বড় আসছে না। তো বিজ্ঞাপন আমি আজকে আমার কোম্পানি থেকে টাকা দেব, তো আমার তো সেটা বিজ্ঞাপন দেখাতে হবে। আমি তো কোম্পানি থেকে টাকা ওড়াতে পারবো না। আজকে অনেক টাকা এমনি দিয়েছে, অনেক টাকা লোন হিসেবে মাঝে মাঝে দিয়েছে, সেই টাকা ফেরতও এসেছে। তো আজকে এটা তো আজকের একদিনের নয়, 1990 থেকে আজ অব্দি ধরুন 2 বছর আগে অব্দি টাকা দিয়ে গেছে। আজকে দেবাশিস দত্ত নিজেই ভালো ভালো কথা প্রেস কনফারেন্সে বলেছে। আজকে টুটুবাবু পাশে দাঁড়াচ্ছে না বলে টুটুবাবু খারাপ হয়ে গেল? আজকে টুটুবাবু এত খারাপ, ওনার জীবনে টুটুবাবুর কোনো ইনফ্লুয়েন্স নেই। আর উনি কালকে হঠাৎ বলেছেন প্রতিদিন সৃঞ্জয় বলছে, সবার দায়িত্ব চলে গেল। যখন প্রতিদিন কাগজ ওনার হয়ে ভালো লিখেছেন তখন প্রতিদিন ভালো ছিল, আজকে একটা লেখা অন্য বেরোলে আমার মনে হয় এক্সেসিভ গরমে দেবাশিসদার উচিত একটু মাথা ঠান্ডা রাখা। একদমই আমরা একেবারে শেষে চলে এসেছি। একদম শেষ করবো একটা কথা বলে যে নির্বাচন হচ্ছে, নির্বাচন হবেই, এবং আসল হচ্ছে মোহনবাগান এবং মোহনবাগান ফুটবল টিম বা মোহনবাগানের খেলাধুলার সাফল্য। এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু টুম্পাইদা পড়শি ক্লাব ইস্ট বেঙ্গলে এই মরশুমে কিন্তু যে দল বদল হচ্ছে, প্রচুর বড় বড় নাম শোনা যাচ্ছে, এবার ভয় লাগছে না? নাম তো আমরাও অনেক খাতা দেখবেন, খাতা আজকালকার ইন্টারনেট যুগে না সার্চ মারলেই প্রচুর নাম আসে, সেই নামগুলো বাজারে করাতে। মোহনবাগানের একটা সেট টিম আছে, কয়েকটা জায়গায় হয়তো চেঞ্জ হবে, তো আমার মনে হয় না সেটায় কোনো এফেক্ট আছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম সৃঞ্জয় বোসের সঙ্গে। তিনি কিন্তু তার শুরু থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন এবং মোহনবাগান সব কিছু নিয়ে কথা বললেন। তবে সবার থেকে যে কথাটা বললেন, মোহনবাগানের সাফল্য এবং মোহনবাগানের গরিমা, সেটাকে কিন্তু বজায় রাখতে হবে, এবং সেই বজায় রাখার জন্য যা যা কাজ করার দরকার সেগুলোই কিন্তু তারা করবে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন প্যারালাল স্পোর্টস।